হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টারের 5th ইউনিটে বায়ুমণ্ডল হাইড্রোস্ফিয়ার সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, বায়ুমণ্ডল এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট কঠিন বলতে গেলে। কঠিন বলতে এমনটা নয় যে বোঝা যায় না, সেটা নয়, কিন্তু কি এখানে মুখস্থ করার পরিমাণটা বেশি, বোঝার পরিমাণটা। কোনো একটা জিনিস বুঝে লেখা আর মুখস্থ করে লেখা দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। অর্থাৎ যখন আমরা কোনো কিছু মুখস্থ করে লিখতে যাবো না, তখন কিন্তু স্মৃতিশক্তির উপরে জোরটা একটু বেশি দিতে হয়। তো যাই হোক, বায়ুমণ্ডলের উপরে যে সমস্ত ইউনিটের উপর তোমাদের জোর দিতে হবে সেগুলো একটা সাধারণ ধারণা আমি প্রথমে একটু দিয়ে দিই। হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের কি বুঝতে সুবিধা হবে, কেননা প্রত্যেকটা বই আলাদা আলাদাভাবে লিখেছে এবং তাদের কিন্তু লেখার মধ্যে বিস্তার ভাবটা বেশি। এবারে কি হবে, তোমরা যখনই পড়বে তখন কিন্তু সেটা কিন্তু অনেকটা গুলিয়ে যেতে পারো। তো যার জন্য আমি প্রথমে ক্লিয়ার করে দিই। দেখো, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডলের একটা ইন্ট্রোডাকশান পড়তে হবে, সমুদ্র স্রোত সম্পর্কে পড়তে হবে, এর মধ্যে সমুদ্র তরঙ্গের সঙ্গে পার্থক্যটা এটা একটু জানতে পারো, আর পরিবেশের উপর সমুদ্র স্রোতের প্রভাব। ঠিক আছে, তাহলে এই তিনটে বিষয়ের উপর তোমাদেরকে জোর দিতে হবে। তো দেখো, প্রথমে বায়ুমণ্ডল ভূমিকা বলতে সেখানে সংজ্ঞাটা করতে হবে। ঠিক আছে, এবং বায়ুমণ্ডলের মধ্যে আমাদের যে 70% জল আছে সাগরে, আর 70% যে বায়ুমণ্ডলের টোটাল যে 3 ভাগ আছে আমাদের জল, আর 1 ভাগ আছে স্থল। আর এই 3 ভাগ জলের মধ্যে 97% আছে তোমার সমুদ্রে। ঠিক আছে, 3% আছে তোমার আমাদের এই নদী, হ্রদ, ভৌমজল এইসব। তো এই 97% যে সমুদ্রে আছে সেই সমুদ্র সম্পর্কে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, এর সমুদ্র কটা আছে? 5টা সমুদ্র আছে: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং তোমার কুমেরু মহাসাগর। এবার কি হচ্ছে, এই যে তোমার 5টা যে মহাসাগর আছে, এই 5টা মহাসাগরের মধ্যে সমুদ্র স্রোতের স্পষ্ট মুভমেন্ট লক্ষ্য করা যায় 3টে মহাসাগরে। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর। ঠিক আছে, এবারে দেখো, এই যে 3টে মহাসাগরের যে স্রোতের মুভমেন্ট তোমরা পড়বে, এই 3টে মহাসাগরেরই কিন্তু উত্তর আর দক্ষিণ দুটো ভাগে ভাগ আছে। বুঝতে পেরেছো? একসঙ্গে পুরোটা কিন্তু হবে না, হয় উত্তরটা এবং দক্ষিণটা এই দুটো ভাগে ভাগ করে কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এই গেল তোমার সমুদ্র স্রোত। আর কি সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগটা পড়তে হবে, অর্থাৎ যে উষ্ণ স্রোত, শীতল স্রোত, অন্তঃস্রোত, বহিঃস্রোত। হ্যাঁ, তারপরে তোমার স্থান বিশেষে যে নামগুলো করতে হয়, সেই সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগটা তোমাদেরকে কিন্তু করতে হবে। এবং সমুদ্র স্রোতের উৎপত্তির কারণ, নিয়ন্ত্রক, এবং ওই যে তোমার 3টে মহাসাগর বললাম, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগরের সমুদ্র স্রোতগুলো উত্তর এবং দক্ষিণ এই দুটো ভাগে ভাগ করে করতে হবে। আর সব শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরিবেশের ওপর সমুদ্র স্রোতের প্রভাব। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস যদি তোমরা মোটামুটি করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার দেখো, আমি পরপর এক একটা করে আমি আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো বা দেখো, তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার বুঝতে পারবে। প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল কাকে বলে। আচ্ছা দেখো, বায়ুমণ্ডল কাকে বলে এই জিনিসটা ধরো বইয়ে যা আছে। আমি প্রথমে মুখে কয়েকটা কথা বলে দিই। আমাদের পৃথিবীতে টোটাল 4টে মণ্ডল আছে: বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল। ঠিক আছে, এবার তোমাকে এখানে ডেফিনেশন চাইছে বায়ুমণ্ডলের। তাহলে আমরা বলতে পারি যে জীবমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরে জলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের সকলকে একত্রে বায়ুমণ্ডল বলে। এটা তোমরা লিখতে পারো, অথবা বইয়ে যেটা দেওয়া আছে দেখো, এখানে বলছে যে ভূত্বকের মধ্যে অবস্থিত অবনমিত অঞ্চলের বিশাল জলরাশিকে বায়ুমণ্ডল বলা হয়। অর্থাৎ অবনমিত অঞ্চলেই শুধুমাত্র যে জলটা আছে সেটাকেই শুধু বায়ুমণ্ডলের অন্তর্গত তারা করছে। যাই হোক, দুটোই ঠিক, আমি যেটা বললাম সেটাও ঠিক, আর যেটা এখানে লেখা আছে দুটোই ঠিক। তাহলে এই গেল তোমার বায়ুমণ্ডলের সংজ্ঞা। নেক্সট যেটা আছে সেটা বলছে কি, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো, বায়ুমণ্ডল যেটা আছে তার কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি, বায়ুমণ্ডলের অবস্থান। সাধারণভাবে বায়ুমণ্ডলের জল ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরের মধ্যে মৃত্তিকা, জল, ভৌমজল ইত্যাদি হিসাবে অবস্থান করে। উৎপত্তি তাপ বিকিরণের মাধ্যমে ভূত্বক গঠিত হওয়ার সময় অবনমিত স্থানের সৃষ্টি হয়। এই অবনমিত স্থানে জল জমা হয়ে বায়ুমণ্ডলের উৎপত্তি হয়। অজৈব মণ্ডল পৃথিবীর ভৌত মণ্ডল বা অজৈব মণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বায়ুমণ্ডল। আর কি, জলের ক্ষেত্র বা আধার। বায়ুমণ্ডল হলো পৃথিবীর জলের ক্ষেত্র বা আধার। বিস্তার বায়ুমণ্ডলের অন্তর্গত পৃথিবীতে মোট জলের পরিমাণ 1.386 মিলিয়ন কিউবিক কিলো
মিটার। বন্টন বলছে পর্যবেক্ষণ এবং গবেষণা থেকে জানা যায় পৃথিবীর মধ্যে 70.8 জলভাগ এবং অবশিষ্ট 2.9 হচ্ছে স্থলভাগ, অর্থাৎ 3 ভাগ জল 1 ভাগ স্থল। আর রূপ বা ধরন কি হচ্ছে, বায়ুমণ্ডলের জল কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টি রূপে অবস্থান করে, অর্থাৎ জলীয় বাষ্প রূপে অবস্থান করে। ঠিক আছে, তাহলে দেখো বায়ুমণ্ডলের যে তোমার ডেফিনেশনটা দিয়েছে সেখানে কিন্তু গ্যাসীয় রূপে অবস্থানটা কিন্তু সেখানে লেখা হচ্ছে না। অতএব তোমরা যদি ওই শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং ইয়ের মধ্যে যেটা থাকে সেই ডেফিনেশনটা যদি লেখো তাহলে কিন্তু সবটাই কভার করবে। তাহলে যাই হোক, যেটা তোমাদের ইচ্ছা সেটা করবে। এরপর দেখো যেটা আছে বলছে বায়ুমণ্ডলের জলরাশির বিন্যাস লেখো। আচ্ছা দেখো, এখানে বায়ুমণ্ডলের জলরাশির যে বিন্যাস সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে জলরাশির বিন্যাস মানে কোনখানে কতটা আছে, ঠিক আছে, সেই বিন্যাসটাকে এখানে বলা হয়েছে। অর্থাৎ আমি ওই যে বললাম যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এবং সেই 3 ভাগ জলের মধ্যে কোথায় কোনটা আছে, জলরাশির বিন্যাস। তাহলে এই জিনিসটা তোমরা একটু দেখো। বলছে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের মোট আয়তনের 71 ভাগ, হ্যাঁ, অর্থাৎ পৃথিবীতে 3 ভাগ জল, সেটা এখানে বলছে। এবং মহাসাগর সমূহ পৃথিবীর মোট বায়ুমণ্ডলের 97% অধিকার করা আছে, অর্থাৎ মোট জলের 97% আছে কিন্তু সাগরে তোমার ওই লবণাক্ত জল হিসাবে। আর বাকি যে 3% সেটা তোমার স্বাদু জল, অর্থাৎ নদী, হ্রদ, ভৌমজল, জমে থাকা হিমবাহ এবং তুষারের মধ্যে কিন্তু রয়েছে। এবার দেখো যে মহাসাগরগুলো আছে, ওই যে ভূপৃষ্ঠে অবস্থিত সুবিশাল এবং সুগভীর লবণাক্ত জলভাগকে মহাসাগর বলে। উল্লেখযোগ্য মহাসাগর অনেক ক্ষেত্রেই মহাদেশগুলিকে পৃথক করেছে, অর্থাৎ মহাসাগরগুলি কিন্তু একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশকে পৃথক করেছে। ঠিক যেমন আমাদের ধরো নদী আমাদের ডিস্ট্রিক্ট বাউন্ডারি হিসাবে অনেক ক্ষেত্রে কাজ করে, ঠিক একই রকমভাবে পৃথিবীর মানচিত্র যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই মহাসাগরগুলো কিন্তু একটা দেশ থেকে একটা মহাদেশকে অনেক ক্ষেত্রে পৃথক করেছে, সব ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে মহাসাগরগুলো কী কী আছে, ওই যে পৃথিবীতে মহাসাগরের সংখ্যা আছে 5টি: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর। এর মধ্যে দেখো সুমেরু এবং কুমেরু মহাসাগর যেহেতু তোমার বরফাচ্ছন্ন বা মেরু অঞ্চলে আছে, তাই কি এদের মধ্যে কিন্তু স্রোত খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। তাহলে আমাদেরকে এই 3টে যে মহাসাগর আছে এদের স্রোতগুলো সম্পর্কে জানতে হবে। এবার দেখো এখানে একটা খুব ভালো কথা বলেছে, বলছে উল্লেখ্য মহাদেশগুলির প্রসারিত অংশ যেমন ত্রিভুজের শীর্ষবিন্দুর ন্যায় দক্ষিণ মুখে করে আছে, তেমনি মহাসাগরগুলির প্রসারিত অংশ ত্রিভুজের শীর্ষবিন্দুর ন্যায় উত্তর দিকে মুখ করে আছে। মহাদেশগুলির অধিকাংশ উত্তর গোলার্ধে অবস্থিত হলেও মহাসাগরগুলির অধিকাংশ কিন্তু দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এখানে তোমার লেখা আছে, ঠিক আছে। এই গেল তোমার বন্টন। এরপর আমাদের দেখো যেটা করতে হবে, বলছে সমুদ্র স্রোত কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। তাহলে সমুদ্র স্রোত জিনিসটা কী এবং তার বৈশিষ্ট্য আমাদেরকে প্রথমেই জানতে হবে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে বেশি করে পড়তে হবে সমুদ্র স্রোতটা। তাহলে সমুদ্র স্রোত কাকে বলে, দেখো সমুদ্র স্রোতের ডেফিনেশন দিয়েছে কি, বলছে সমুদ্রের স্থির জলরাশি যখন বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, মহাদেশ এবং দ্বীপপুঞ্জের অবস্থান প্রভৃতির কারণে স্থির না থেকে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সঙ্গে আনুভূমিকভাবে প্রবাহিত হয় তাকে সমুদ্র স্রোত বলে। উদাহরণ হচ্ছে তোমার উপসাগরের স্রোত, লাব্রাডোর স্রোত, সোমালি স্রোত ইত্যাদি। তাহলে এই গেল তোমার সমুদ্র স্রোত এর ডেফিনেশন। এবং এর বৈশিষ্ট্য যদি দেখতে যাই তাহলে প্রথমে দেখো 1 নম্বর আছে প্রকৃতি। বলছে উষ্ণ স্রোত বহিঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং শীতল স্রোত অন্তঃস্রোত রূপে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর প্রবাহের স্তর। বলছে অন্তঃস্রোত সমুদ্রপৃষ্ঠ এবং পিকনোক্লাইন স্তরের মধ্যবর্তী স্থান বরাবর এবং বহিঃস্রোত পিকনোক্লাইন স্তরের উপরের দিকে প্রবাহিত হয়। 3 নম্বর হচ্ছে নিয়ন্ত্রক। বলছে বায়ুপ্রবাহ, কোরিওলিস বল, মাধ্যাকর্ষণ শক্তি, সমুদ্র জলের ঘনত্ব, উষ্ণতার তারতম্য, উপকূল রেখার আকৃতি, গভীর সমুদ্রের প্রকৃতি প্রভৃতির নিয়ন্ত্রকের জন্য সমুদ্র স্রোত একটি নির্দিষ্ট দিকে কিন্তু প্রবাহিত হয়। 3 নম্বর হচ্ছে উৎপত্তি। বলছে বেশিরভাগ সমুদ্র স্রোত উষ্ণমণ্ডলের আয়ন বায়ুর প্রভাবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, আবার নাতিশীতোষ্ণ মণ্ডলের পশ্চিম বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। প্রবাহ পথ। বলছে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের জন্য সমুদ্র স্রোত ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। এরপর দেখা আছে গতিবেগ। বলছে যে সমুদ্র স্রোতের গতিবেগ সমুদ্রের গভীরতার উপরে নির্ভর করে। সমুদ্র স্রোত খুব একটা দ্রুত প্রবাহিত হতে পারে না, এর গতিবেগ ঘন্টায় মাত্র 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবার দেখো নামকরণ। বলছে সমুদ্র স্রোতের নামকরণ 2টি পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে প্রবাহের দিক অনুসারে আর একটা হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলের নাম অনুসারে। প্রবাহের দিক অনুসারে কি বলছে, সমুদ্র স্রোতের নামকরণ বায়ু প্রবাহের নামকরণের ঠিক বিপরীত হয়ে থাকে। বায়ুর ক্ষেত্রে যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিক অনুসারে নামকরণ হয়, কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হয়, সমুদ্র স্রোত যে দিকে বয়ে যায় সেই দিক অনুসারে নামকরণ হয়। এই গেল তোমার
সমুদ্র স্রোত। এবার পার্শ্ববর্তী অঞ্চলের নাম অনুসারে সমুদ্র স্রোতের পার্শ্ববর্তী যে স্থলভাগ বা মহাসাগরের পাশ দিয়ে প্রবাহিত হয় তার নাম অনুসারে সমুদ্র স্রোতের নামকরণ হয়ে থাকে। এরপর দেখো আছে গলযোগ, মানে তোমার ওই যেটাকে বলছে দুর্যোগ, গলযোগ। হ্যাঁ, উষ্ণ এবং শীতল স্রোত যখন পাশাপাশি প্রবাহিত হয় তখন সেখানে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘন কুয়াশা, ঝড়ঝঞ্ঝা ইত্যাদি কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তারপর দেখা যাচ্ছে জায়রের সৃষ্টি, বলছে উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ এবং শীতল স্রোত আবদ্ধ স্রোতের চক্র অর্থাৎ জায়র। তাহলে চক্রটাকে বলছে জায়র। আমাদের যেমন তোমার ওই ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদ, ঠিক তেমনিভাবে সমুদ্র স্রোতে যখন চক্রের সৃষ্টি হয় তখন সেটাকে বলছে আমাদের জায়র। পৃথিবীতে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগর মিলিয়ে 5টি জায়রের অস্তিত্ব চোখে পড়ে। ঠিক আছে, উদাহরণ হচ্ছে শৈবাল সাগর একটা জায়রের উদাহরণ। তাহলে এই গেল সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। এরপর দেখো আছে সমুদ্র তরঙ্গ কাকে বলে, সমুদ্র স্রোতের সঙ্গে এর পার্থক্য কী। তাহলে দেখো আমরা সমুদ্র স্রোত সম্পর্কে তো আমরা জানবই, সমুদ্র স্রোতটাই আমাদের সিলেবাসে বেশিরভাগটাই দেওয়া আছে, কিন্তু সমুদ্র তরঙ্গটার সঙ্গে এটার পার্থক্য কী এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এবং এটা তোমার পরীক্ষার সময় হয়তো আসতেও পারে যে সমুদ্র স্রোতের সঙ্গে সমুদ্র তরঙ্গের পার্থক্য কী। তাহলে দেখো সমুদ্র তরঙ্গ কোনটাকে বলছে, বলছে প্রবল বায়ুপ্রবাহ, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতির প্রভাবে সমুদ্রের উপরিভাগের জলরাশি একই স্থানে অবস্থান করে কয়েক মিটার ওঠানামা করে। সমুদ্রের উপরিভাগের জলরাশির এই ওঠানামাকে সমুদ্র তরঙ্গ বা ঢেউ বলা হয়। অর্থাৎ সমুদ্র তরঙ্গ হলো সমুদ্র জলপৃষ্ঠের একই স্থানে ছন্দবদ্ধভাবে উপরে নিচে আলোড়ন। এক্ষেত্রে জলরাশির স্থান পরিবর্তন কিন্তু করে না। আমরা যে সমুদ্রের ধারে যে যাই, আমরা ধরো ঘুরতে যাই তো সি বিচে যাই, তো সেখানে কিন্তু আমরা সমুদ্র তরঙ্গটাকে উপভোগ করতে যাই, সমুদ্র স্রোতটাকে কিন্তু নয়। ঠিক আছে, বৈশিষ্ট্য দেখো কী বলছে, বলছে জলরাশির প্রকৃতি, বলছে সমুদ্র তরঙ্গে জলরাশি একই স্থানে থেকে 1 থেকে 4 মিটার পর্যন্ত ওঠানামা করে। স্থান পরিবর্তন, সমুদ্র তরঙ্গ কিন্তু স্থান পরিবর্তন করে না। 3 নম্বর কি, প্রবাহের বৈশিষ্ট্য, সমুদ্র তরঙ্গ উপকূলের দিকে আছড়ে পড়ে এবং পরে সমুদ্রের দিকে ফিরে যায়। এই হলো তোমার সমুদ্র তরঙ্গ কাকে বলে, সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য। এবার সমুদ্র স্রোতের সঙ্গে এটার পার্থক্য কী। তাহলে সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কী, দেখো প্রথম পার্থক্য যেটা আছে, বলছে সমুদ্র জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় সমুদ্র স্রোতে, সমুদ্র তরঙ্গে কী হয়, স্থানান্তরিত হয় না। সমুদ্র স্রোত পৃথিবীর আবর্তন, নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র জলের উচ্চতা, লবণতা এবং ঘনত্বের পার্থক্য ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে সমুদ্র তরঙ্গ বাতাসের তীব্রতা এবং সমুদ্রের উন্মুক্ততা দ্বারা সমুদ্র তরঙ্গ নিয়ন্ত্রিত হয়। সমুদ্র স্রোত উষ্ণ এবং শীতল প্রকৃতির হয়। অন্যদিকে সমুদ্র তরঙ্গ প্রকৃতি অনুসারে সমুদ্র তরঙ্গ গঠনকারী এবং বিনাশকারী প্রকৃতির হয়ে থাকে। সমুদ্র স্রোত পৃষ্ঠভাগ এবং অভ্যন্তর দিয়ে সমুদ্র স্রোত অগ্রসর হয়। অন্যদিকে সমুদ্র তরঙ্গ সমুদ্র পৃষ্ঠের উপরিভাগেই দেখা যায়, অভ্যন্তরে নয়। সমুদ্র স্রোত জলবায়ুর তারতম্য এবং প্রকৃতি নির্ধারণের প্রভাব অপরিসীম। অন্যদিকে সমুদ্র তরঙ্গ উপকূলভাগে বিভিন্ন ধরনের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ গঠন করে। তাহলে এই গেল তোমার সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। এরপর দেখো আছে সমুদ্র স্রোতের শ্রেণী বিভাগ করো। তাহলে দেখো আমাদের যে সমুদ্র স্রোতগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন অনুসারে যেমন নামকরণ হয়, একই রকমভাবে সমুদ্র স্রোতের কিন্তু কতগুলো ভাগ আছে। দেখো সমুদ্র স্রোতের প্রকারভেদ, মানে সমুদ্রের উষ্ণতা, গভীরতা এবং অবস্থান, প্রবাহের স্থায়িত্ব প্রভৃতি নির্ধারকের ভিত্তিতে সমুদ্র স্রোতকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ যেটা দেখো আছে, প্রথম হচ্ছে উষ্ণতার ভিত্তিতে। তাহলে উষ্ণতার ভিত্তিতে কি কি আছে, উষ্ণ স্রোত আর শীতল স্রোত। উষ্ণ স্রোত কোনটাকে বলছে, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের উষ্ণ হালকা জল সমুদ্রের উপরিভাগ দিয়ে শীতল মেরু প্রদেশের দিকে প্রবাহিত হলে তাকে উষ্ণ স্রোত বলা হয়। তাহলে এটা গেল তোমার উষ্ণ স্রোত। শীতল স্রোত কোনটাকে বলছে, মেরু প্রদেশের ঠান্ডা এবং ভারী জলরাশির সমুদ্র জলের নিচের অংশ দিয়ে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহকে শীতল সমুদ্র স্রোত বলা হয়। এর আর উদাহরণ কি, যেমন ফকল্যান্ড স্রোত, বেরিং স্রোত, এটা হচ্ছে উষ্ণ এবং শীতল স্রোতের উদাহরণ। এরপর দেখা আছে গভীরতার ভিত্তিতে। গভীরতার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অন্তঃস্রোত আর দুটো হচ্ছে তোমার বহিঃস্রোত। অন্তঃস্রোত কোনটাকে বলছে, সমুদ্রের তলদেশে 300 থেকে 1000 মিটার গভীরতায় জলের উষ্ণতা এবং ঘনত্বের তারতম্যের কারণে যে স্রোতের সৃষ্টি হয় তাকে অন্তঃস্রোত বলে, যেমন কি বেরিং স্রোত প্রশান্ত মহাসাগরে। আর বহিঃস্রোত কোনটাকে বলছে, সমুদ্র জলের উপর দিয়ে প্রবাহিত বায়ু প্রবাহের সমুদ্রের উপরিপৃষ্ঠ দিয়ে যে স্রোত প্রবাহিত হয় তাকে বহিঃস্রোত বলা হয়। উদাহরণ কি, প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোতটা হচ্ছে তোমার বহিঃস্রোতের উদাহরণ। এরপর দেখা আছে অবস্থানের ভিত্তিতে। এই অবস্থানের ভিত্তিতে 3টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিরক্ষীয় স্রোত, একটা উপকূলীয় স্রোত, আর একটা হচ্ছে মেরু অঞ্চলের স্রোত। নিরক্ষীয় স্রোত কোনটাকে বলছে, নিরক্ষরেখার উভয় পাশে এই স্রোতগুলি প্রবাহিত হয়। উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত। উপকূলীয় স্রোত কি,
বলছে এই সমুদ্র স্রোতগুলি উপকূলের সমান্তরালে প্রবাহিত হয়, যেমন পেরুর পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত পেরু স্রোত। আর মেরু অঞ্চলের স্রোত বলছে শীতল মেরু অঞ্চল থেকে এই স্রোতগুলি নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয় এবং শীতল লাব্রাডোর স্রোত। তাহলে এই গেল অবস্থানের ভিত্তিতে। এবার দেখো প্রবাহের স্থায়িত্বের ভিত্তিতে এটিকে দুভাগে ভাগ করা যায়, বলছে একটা হচ্ছে স্থায়ী স্রোত, একটা হচ্ছে ঋতুভিত্তিক স্রোত। তাহলে স্থায়ী স্রোত বলছে যে সমস্ত সমুদ্র স্রোত মহাসাগরে সারা বছর ধরে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে স্থায়ী স্রোত বলা হয়, যেমন প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় স্রোত। আর ঋতুভিত্তিক স্রোত যে সমস্ত স্রোত মহাসাগরে কেবলমাত্র একটি বিশেষ ঋতুতে প্রবাহিত হয় তাকে ঋতুভিত্তিক স্রোত বলে, যেমন ভারত মহাসাগরের মৌসুমী স্রোত। এবার দেখো জলরাশির আয়তনের ভিত্তিতে যে ভাগগুলো আছে আয়তন এবং গতির ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সঞ্চরণ, বলছে প্রবহমান বায়ু প্রবাহে তোমার যখন সমুদ্র স্রোত সম্মুখবর্তী সঞ্চালন ঘটে তখন তাকে সঞ্চরণ বলা হয়। এর গতিবেগ খুব মন্থর, দৈনিক 1 থেকে 24 কিলোমিটার পর্যন্ত হয়। ড্রিফট এর কোনো সীমানা থাকে না। স্রোত বলছে ড্রিফট অপেক্ষা অধিক গতিসম্পন্ন সমুদ্রের একটি নির্দিষ্ট দিকে সঞ্চালনকে স্রোত বলা হয়। এর গতিবেগ 5 থেকে 10 কিলোমিটার ঘন্টায়। হ্যাঁ, ধারা বলছে যে সমুদ্র স্রোতের মাধ্যমে প্রচুর জলরাশি প্রবাহিত হয় এবং যার গতিবেগ এবং প্রবাহ স্রোত অপেক্ষা বেশি সেই স্রোতকে ধারা বলা হয়। উদাহরণ হচ্ছে উপসাগরীয় স্রোত। তাহলে এই দেখো তোমার কতগুলো সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগ, অর্থাৎ এই অনুসারে কিন্তু স্রোতকে ভাগ করা হয়। এবার দেখো এখানে কতগুলো পার্থক্য বলেছে। একটা হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, পৃষ্ঠস্রোত এবং অন্তঃস্রোত। হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে উষ্ণ স্রোত শীতল স্রোতের মধ্যে পার্থক্য কী দেখো, বলছে উষ্ণ স্রোত উৎপত্তি হয় ক্রান্তীয় মণ্ডলে, অন্যদিকে শীতল স্রোতের উৎপত্তি হয় হিমমণ্ডলে। উষ্ণ স্রোত হালকা, শীতল স্রোত ভারী। উষ্ণ স্রোত হালকা জলরাশিতে বাষ্পীভবন বেশি হয়, শীতল স্রোতে কিন্তু বাষ্পীভবন কম হয়। উষ্ণ স্রোতে নিম্নচাপ বিরাজ করার জন্য বৃষ্টিপাত হয়, শীতল স্রোতে কিন্তু উচ্চচাপ বিরাজ করার জন্য বৃষ্টিপাত হয় না এবং শীতল আবহাওয়া বিরাজ করে। উষ্ণ স্রোতের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, শীতল স্রোতের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয়। উষ্ণ স্রোত নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয়, শীতল স্রোত উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয়। উষ্ণ স্রোতের রং নীল, শীতল স্রোতের রং হয় সবুজ। উষ্ণ স্রোতের প্রভাবে শীতপ্রধান অঞ্চলের বন্দর বরফমুক্ত থাকে, শীতল স্রোতের প্রভাবে শীতপ্রধান অঞ্চলের বন্দরের জল বরফে পরিণত হয়। উষ্ণ স্রোত উষ্ণগিনি স্রোত, উষ্ণ সুমিসা স্রোত প্রভৃতি হচ্ছে এর উদাহরণ। অন্যদিকে শীতল স্রোতের উদাহরণ হচ্ছে তোমার ক্যানারি স্রোত, পেরু স্রোত প্রভৃতি। তাহলে এই গেল তোমার উষ্ণ স্রোত শীতল স্রোতের মধ্যে পার্থক্য। এরপর দেখা হচ্ছে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত এবং অন্তঃস্রোতের মধ্যে পার্থক্য। তাহলে বহিঃস্রোত বলছে সমুদ্র জলের উপরিভাগে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় বহিঃস্রোত। অন্যদিকে অন্তঃস্রোতটা কি, সমুদ্র জলের অভ্যন্তর দিয়ে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বহিঃস্রোত তোমার মোট সমুদ্র জলের 10% বহিঃস্রোত। অন্যদিকে অন্তঃস্রোত হচ্ছে মোট সমুদ্র জলের 90%, অর্থাৎ অন্তঃস্রোতের পরিমাণটা কিন্তু বেশি, বুঝতে পেরেছো। পৃষ্ঠস্রোতের উষ্ণতা এবং লবণতা উভয়ই কিন্তু বেশি হয়, অন্যদিকে অন্তঃস্রোতের উষ্ণতা লবণতা উভয়ই কিন্তু কম হয়। পৃষ্ঠস্রোতে জলের ঘনত্ব কম, অন্তঃস্রোতের ঘনত্ব বেশি। পৃষ্ঠস্রোতের গতিবেগ বেশি হয়, অন্তঃস্রোতের গতিবেগ কম হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 400 মিটার গভীরতার মধ্যে প্রবাহিত হয়। অন্যদিকে অন্তঃস্রোত সমুদ্রের গভীরে অবস্থিত সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়। পৃষ্ঠস্রোতের উদাহরণ হচ্ছে কুরেশীয় স্রোত, উপসাগরীয় স্রোত। অন্যদিকে অন্তঃস্রোতের উদাহরণ হচ্ছে তোমার কুমেরু স্রোত, লাব্রাডোর স্রোত। তাহলে এই গেল তোমার পার্থক্য। এরপর দেখো আছে সমুদ্র স্রোত উৎপত্তি বা সৃষ্টির কারণগুলি লেখো। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির যে কারণগুলি আছে সেটা দেখো এখানে আছে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের ফলে সমুদ্রের উপরের জলরাশি আলোড়িত হয় এবং সংশ্লিষ্ট বায়ু প্রবাহের দিক অনুযায়ী একদিকে চালিত হয়। সমুদ্র স্রোতের উৎপত্তির এটিই মুখ্য কারণ, এবং তার সঙ্গে এই ছবিটা যদি পারো তাহলে দিয়ে দেবে। এরপর দেখা আছে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। বলছে ক্রান্তীয় মণ্ডল থেকে উষ্ণ এবং লঘু সমুদ্র জল পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে সমুদ্রের উপরিভাগের দিকে মেরু প্রদেশের দিকে প্রবাহিত হয়। আবার এই অঞ্চলে সমুদ্রের জল অধিক বাষ্পীভূত হয়, এর ফলে ক্রান্তীয় মণ্ডলে জলের ঘাটতি দেখা যায়। জলের এই অভাব পূরণের জন্য তোমার মেরু প্রদেশ থেকে শীতল এবং ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরপর দেখো আছে 3 নাম্বার পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্র স্রোত বায়ু প্রবাহের ন্যায় ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 4 নাম্বার দেখো আছে মহাদেশগুলির আকৃতি। বলছে দেশ বা মহাদেশের উপকূলের আকার কিংবা দ্বীপপুঞ্জের অবস্থান সমুদ্র স্রোতের গতি এবং দিককে নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে মূল স্রোত সংশ্লিষ্ট স্থলভাগের উপকূলীয় অংশে প্রতিহত হয়ে বেঁকে যায় এবং অন্য পথে চালিত হয়। এরপর দেখা যাচ্ছে সমুদ্র জলের লবণতা এবং ঘনত্ব। মানে সমুদ্র জলের লবণতা এবং ঘনত্ব সমুদ্র স্রোতকে প্রবাহিত করে। কম লবণতা যুক্ত জলের ঘনত্ব কম হওয়ায় হালকা এবং বহিঃস্রোত রূপে অধিক লবণাক্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। আবার বেশি লবণাক্ত জলের ঘনত্ব বেশি হওয়ায় তা ভারী হয় এবং অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয়। আর 6 নম্বর দেখো ঋতুর প্রভাব। বলছে বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিকে বায়ু প্রবাহিত হওয়ায় বায়ু প্রবাহের সঙ্গে সামঞ্জস্য রেখে সমুদ্র স্রোতও প্রবাহিত হয়।
ঠিক আছে, তাহলে এই গেল তোমার ঋতুর প্রভাব। এরপরে দেখো কি আছে, সমুদ্র স্রোতের দিক নিয়ন্ত্রণের কারণগুলি কি কি। তাহলে দেখো কোন কোন বিষয় সমুদ্র স্রোতের দিককে নিয়ন্ত্রণ করে। এক নম্বর হচ্ছে পৃষ্ঠস্রোতগুলি বায়ু প্রবাহের গতির দিকে প্রবাহিত হয়, অর্থাৎ বায়ু যে গতিতে ওই ফেরেলের সূত্র অনুসারে। আর 2 নম্বর কি, ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোতের গতি উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয়। সমুদ্র স্রোত স্থলভাগ প্রতিহত হয়ে দিক পরিবর্তন করে কিংবা বিভক্ত হয়। আর মহাদেশগুলির প্রান্তভাগের আকৃতি সমুদ্র স্রোতের গতিবেগ ও দিককে প্রভাবিত করে। তাহলে এই হচ্ছে 4টে কারণ। এরপর দেখো আছে 9 নম্বরে দেখো দিয়েছে সমুদ্র স্রোতের সঞ্চালন কোন কোন মহাসাগরে স্পষ্ট মাত্রায় পরিলক্ষিত হয়। তাহলে দেখো এটা কিন্তু আমি আগেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে 3টে মহাসাগরে পরিলক্ষিত হয়, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং তোমার আটলান্টিক মহাসাগর। আর সুমেরু আর কুমেরুতে হয় না, তার কারণ সেখানে জল কিন্তু তোমার বেশিরভাগ সময় অত্যধিক শীতলতার জন্য জমে থাকে। সমগ্র পৃথিবীর মহাসাগরের মধ্যে সমুদ্র স্রোতের সঞ্চালন ঘটে, সমুদ্র স্রোতই কিন্তু ঘটে, কিন্তু আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগরে সমুদ্র স্রোত অতীব স্পষ্ট মাত্রায় পরিলক্ষিত হয়। তাই এই 3টি মহাসাগরের সমুদ্র স্রোত সঞ্চালনকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে, বুঝতে পেরেছ। তার সবগুলোতেই হয় কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় এই 3টেতে। এবার দেখো আছে জায়র কাকে বলে। আচ্ছা, তাহলে আমরা সমুদ্র স্রোতের যে প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলো সম্পর্কে আলোচনা করব, তার আগে কিছু ছোট ছোট প্রশ্ন আমাদেরকে জানতে হবে। তার মধ্যে আছে জায়র কাকে বলে। তাহলে দেখো জায়র জিনিসটা কি বলছে, যে পৃথিবীর সমুদ্রভাগের উপক্রান্তীয় এবং উপমেরুদেশীয় অংশে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের উপর কোরিওলিস বল কাজ করার ফলে সমুদ্র স্রোত ফ্যারেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে গিয়ে চক্র বা জলাবর্ত সৃষ্টি করে। একে জায়র বা চক্রগতি বলা হয়। এটা নিয়ে আগেও বললাম যে যেটা আমাদের ঘূর্ণবাদ, প্রতিভা ঘূর্ণবাদ, সেটাই তোমার জলভাগে তোমার জায়র হিসাবে পরিচিত। এরপর দেখো কি আছে, বলছে এল নিনো এবং লা নিনো কি। তাহলে এল নিনো, লা নিনো এটা আমরা আগেও জেনেছি, আরও ভালোভাবে জানতে হবে। এল নিনো হচ্ছে কি, গড়ে 3 থেকে 5 বছর অন্তর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু এবং ইকুয়েডর উপকূল বরাবর উত্তরমুখী শীতল হাম্বল স্রোতের পরিবর্তে যে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। এটি বিশ্বের জলবায়ুকে প্রভাবিত করে। এল নিনো একটি স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে ছোট ভালক বা শিশু খ্রিস্ট, ঠিক আছে, শিশু খ্রিস্ট, ঠিক আছে। এল নিনো হচ্ছে উষ্ণ স্রোত, হ্যাঁ, আর লা নিনো হচ্ছে শীতল স্রোত। এটা মনে রাখবে। যখনই তোমার স্বাভাবিকের থেকে উষ্ণ স্রোত ওই পশ্চিম যে ইকুয়েডর, যে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পেরু এবং ইকুয়েডরে যখন উষ্ণ স্রোত প্রবাহিত হয় তখন সেটাকে এল নিনো বলছে, এবং এটা নির্দিষ্ট সময় প্রবাহিত হয়। আর যখন ওইটার থেকে শীতল প্রবাহিত হবে, মানে স্বাভাবিকের থেকে যখন শীতল স্রোত ওই ইয়েতেই প্রবাহিত হবে, তখন সেটাকে লা নিনো বলছে। তাহলে দেখো দক্ষিণ আমেরিকার পেরু, চিলি এবং ইকুয়েডর উপকূলের কাছে পূর্ব প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখা বরাবর গড়ে 2 থেকে 7 বছর অন্তর শীতকালে যে অতি শীতল এবং উত্তরমুখী পেরু বা হাম্বল স্রোত প্রবাহিত হয়, বিশ্ব জলবায়ুকে প্রভাবিত করে, তাকে লা নিনো বলা হয়। এল নিনোর সম্পূর্ণ বিপরীতধর্মী হচ্ছে লা নিনো। স্পেনীয় শব্দ লা অর্থ হচ্ছে ছোট বালিকা বা শিশু মেরি। তাহলে এই গেল তোমার এল নিনো, লা নিনো। এরপর দেখা বলছে হিমপ্রাচীর কাকে বলে। তাহলে হিমপ্রাচীর বলছে সমুদ্র জলের উষ্ণতা, লবণতা এবং ঘনত্বের পার্থক্য যখন দুটি স্রোত সমুদ্রের কোনো অংশে মিলিত হয়ে একটি স্পষ্ট বিভাজন রেখা তৈরি করে তাকে হিমপ্রাচীর বলে। অবস্থান বলছে উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের অদূরে অবস্থিত হ্যালিফ্যাক্স এবং কড অন্তরীপের মাঝে গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়ার কাছে উত্তর দিক থেকে আগত শীতল লাব্রাডর স্রোত এবং দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ উপসাগরের স্রোত একটি সীমারেখায় মিলিত হয়। নিউফাউন্ডল্যান্ডের উপকূল বরাবর অবস্থিত একটি হিমপ্রাচীরে উষ্ণ উপসাগরের স্রোতের গাঢ় নীল জল এবং শীতল লাব্রাডর স্রোতের ঘন সবুজ জলের সীমারেখা বহু দূর। তাহলে দুটো সীমারেখা স্পষ্টভাবে দেখা যায় বহু দূর পর্যন্ত, হ্যাঁ, দেখা যায়। অপর একটি হিমপ্রাচীর প্রশান্ত মহাসাগরের উষ্ণ কুরেশীয় স্রোত এবং শীতল ওয়াসীয় স্রোতের মিলন অঞ্চলে দেখা যায়। বৈশিষ্ট্য কি, হিমপ্রাচীরে প্রাচীর বলতে কোনো উচ্চতার পার্থক্য বোঝায় না। এখানে প্রাচীর কথাটি দুটি রিংয়ের ভেদ বা বিভেদকে বোঝাতে ব্যবহৃত হয়। এই অঞ্চলের উষ্ণতা তোমার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে সমুদ্র স্রোতের লবণতার পরিমাণ 4 সহস্রাংশ, এটা সহস্রাংশের চিহ্ন, ঠিক আছে, 4 সহস্রাংশ। এরপর দেখো আছে কি হিমপ্রাচীরের পর আছে মগ্নচড়া সৃষ্টির কারণ এবং গুরুত্ব লেখো। তাহলে মগ্নচড়া সৃষ্টির কারণ এবং গুরুত্ব কি। মগ্নচড়া বলছে যে শীতল স্রোত যেখানে উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয় সেখানে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায়, ফলে হিমশৈলের মধ্যে থাকা তোমার নুড়ি, কাঁকড়, পলি, বালি ওই অংশের সমুদ্রবক্ষে অধক্ষিপ্ত হয়। দীর্ঘকাল ধরে মহীসোপান অঞ্চলে এই অবক্ষেপ সঞ্চলের
ফলে কালক্রমে অগভীর চড়ার সৃষ্টি হয়, যা মগ্নচড়া নামে পরিচিত। এই মগ্নচড়া অঞ্চলে সমুদ্র জলের গভীরতা 200 মিটারের কম হয়। এর গুরুত্ব কি বলি, বাণিজ্যিক মৎস্য ক্ষেত্ররূপে মগ্নচড়াগুলির গুরুত্ব অপরিসীম। এক নম্বর হচ্ছে মগ্নচড়াগুলিতে সমুদ্র অগভীর হওয়ায় সূর্যালোক সমুদ্র তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে প্লাঙ্কটনের জন্মানোর সুবিধা হয়। 2 নম্বর হচ্ছে এখানে উষ্ণ এবং শীতল স্রোতের মিলনে প্লাঙ্কটন জন্মানোর আদর্শ পরিবেশ সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে হিমশৈল জমে থাকা সূক্ষ্ম খনিজ প্লাঙ্কটন বৃদ্ধিতে সহায়তা করে এবং মাছেদের প্রধান খাদ্য প্লাঙ্কটন হওয়ায় এখানে প্রচুর মাছের সমাগম ঘটে। তাহলে এই গেল তোমার মগ্নচড়ার গুরুত্ব। এরপরে দেখো আছে একম্যান স্পাইরাল এবং একম্যান পরিবহন বলতে কি বোঝায়। একম্যান স্পাইরাল এবং একম্যান পরিবহন দুটো জিনিস কি। তাহলে দেখো একম্যান স্পাইরাল এবং একম্যান পরিবহন হচ্ছে সুইডিশ সমুদ্র বিজ্ঞানী একম্যানের মতে বায়ুপ্রবাহ সমুদ্র জলপৃষ্ঠের পারস্পরিক প্রতিক্রিয়ায় সমুদ্র জলে গতিপ্রাপ্ত হয়, কিন্তু সমুদ্র জল বায়ুপ্রবাহের গতির দিক অনুসরণ করে না, বরং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে বায়ুর গতির ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। স্রোত সৃষ্টিকারী বায়ুপ্রবাহের ঘর্ষণ শক্তি গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে, ফলে সমুদ্র স্রোতের বাঁকের পরিমাণ এবং গতিবেগ দুই জলপৃষ্ঠের উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। এই পদ্ধতি সেই গভীরতা পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ঘর্ষণ শক্তি শূন্য হয়। এই গভীরতাকে ঘর্ষণ শক্তির অন্তিম সীমা বলে গণ্য করা হয়। নিরক্ষরেখায় কোরিওলিস বল শূন্য হওয়ায় এই সীমা সর্বাধিক এবং দুই মেরুদয়ে সর্বনিম্ন হয়। পৃষ্ঠ স্রোতের এই বেঁকে যাওয়ার সমুদ্র জলে যে সর্পিল স্রোতের সৃষ্টি হয় তাকে একম্যান স্পাইরাল বলা হয় এবং এর ফলে সমুদ্র জলের পরিবহনকে একম্যান পরিবহন বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে এই গেল একম্যান। এরপরে দেখো আছে বারমুডা ট্রায়াঙ্গেল কি। তাহলে বারমুডা ট্রায়াঙ্গেল যেটা আছে আমাদের, এটা একটা গুরুত্বপূর্ণ ট্রায়াঙ্গেল আমাদের পরিবহনের ক্ষেত্রে। তো বারমুডা ট্রায়াঙ্গেলটা কি দেখো, বলছে যে উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশের একটি স্থানে রহস্যজনকভাবে বিমান এবং জাহাজ অদৃশ্য হয়ে যায়। এই অংশটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। উৎপত্তি হচ্ছে তোমার বারমুডা ট্রায়াঙ্গেলের উৎপত্তি বিষয়ে সুনিশ্চিত বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত সর্বজন গ্রাহ্য কিন্তু হয়নি, তবে বর্তমানে বিজ্ঞানীরা এর উৎপত্তি বিষয়ে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন যেগুলি বারমুডা ট্রায়াঙ্গেলের সৃষ্টি করেছে। এগুলি হলো চুম্বকীয় অসঙ্গতি, উপসাগরীয় স্রোতের প্রভাব, বিধ্বংসী হেরিকেনের প্রভাব ইত্যাদি। তাহলে এই গেল তোমার বারমুডা ট্রায়াঙ্গেল। এরপর দেখো আছে শৈবাল সাগর বলতে কি বোঝো। তাহলে শৈবাল সাগরটা কি দেখো, শৈবাল সাগর হচ্ছে সমুদ্রের মাঝের স্রোতহীন শান্ত শৈবাল বা আগাছাপূর্ণ অংশকে শৈবাল সাগর বা সারগাসো সমুদ্র বলা হয়। সারগাসো শব্দটি পর্তুগিজ শব্দ সারগাসার থেকে এসেছে, এর অর্থ হচ্ছে সামুদ্রিক আগাছা। নামকরণ বলছে শৈবাল সাগর নামটি দেন বিখ্যাত নাবিক এবং নৌ পরিব্রাজক ক্রিস্টোফার কলম্বাস। উৎপত্তি বলছে আয়নবায়ু এবং পশ্চিম বায়ুর সন্ধি স্থলে অবস্থানের জন্য মৃদু বায়ুর প্রাদুর্ভাব এবং সমুদ্র স্রোতের পরস্পরের মিলনের ফলে চক্রাকার জলাবর্তের সৃষ্টি হয়। ফলস্বরূপ জলাবর্তের মাঝের অংশ স্রোতহীন এবং শান্ত হয়, সেখানে শৈবাল বা আগাছা জন্মায়। বৈশিষ্ট্য কি, শৈবাল সাগরের আকৃতি কিছুটা ডিম্বাকৃতির। এখানে জলের লবণতা এবং উষ্ণতা স্বাভাবিকের তুলনায় বেশি হয়, যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সৃষ্ট শৈবাল সাগর। তাহলে এই গেল তোমার শৈবাল সাগর। এরপর দেখা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। তাহলে এবার দেখো আমরা এক এক করে এবারে মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে এবার আমাদেরকে জানতে হবে। তাহলে উত্তর আটলান্টিক মহাসাগর দেখো সবগুলো কিন্তু একসঙ্গে আসবে না, এরকম করে হয়তো কোনো একটা ভাগ সম্পর্কে আসবে। বুঝতে পেরেছ? উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক, উত্তর প্রশান্ত, দক্ষিণ প্রশান্ত, উত্তর ভারত, দক্ষিণ ভারত মহাসাগর সম্পর্কে আসতে পারে। তো এখানে দেখো উত্তর আটলান্টিকটা বলছে আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলি 3টি উপভাগে ভাগ করা হয়। এর মধ্যে অন্যতম হলো উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। দেখো এক নম্বর আছে ফ্লোরিডা স্রোত, যেটা হচ্ছে একটা উষ্ণ স্রোত। ক্যারিবীয় স্রোত মেক্সিকো উপসাগর অন্তর্গত ইউকাটান প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্য বায়ু দ্বারা প্রবাহিত হয়ে উপকূল বরাবর প্রবাহিত হয়। ফ্লোরিডা প্রণালী থেকে হেটেরাস পর্যন্ত বিস্তৃত। এই স্রোতটি ফ্লোরিডা স্রোত নামে পরিচিত। তাহলে দুটো সীমারেখা স্পষ্টভাবে দেখা যায় বহুদূর পর্যন্ত। দেখা যায় অপর একটি হিমপ্রাচীর প্রশান্ত মহাসাগরের উষ্ণ কুরেশীয় স্রোত এবং শীতল ওয়াসীয় স্রোতের মিলন অঞ্চলে দেখা যায়। বৈশিষ্ট্য কি, হিমপ্রাচীরে প্রাচীর বলতে কোনো উচ্চতার পার্থক্য বোঝায় না। এখানে প্রাচীর কথাটি দুটি রিংয়ের ভেদ
বা বিভেদকে বোঝাতে ব্যবহৃত হয়। এই অঞ্চলের উষ্ণতা তোমার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে সমুদ্র স্রোতের লবণতার পরিমাণ 4 সহস্রাংশ, এটা সহস্রাংশের চিহ্ন, ঠিক আছে, 4 সহস্রাংশ। এরপর দেখো আছে কি হিমপ্রাচীরের পর আছে মগ্নচড়া সৃষ্টির কারণ এবং গুরুত্ব লেখো। তাহলে মগ্নচড়া সৃষ্টির কারণ এবং গুরুত্ব কি? মগ্নচড়া বলছে যে শীতল স্রোত যেখানে উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয় সেখানে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায়, ফলে হিমশৈলের মধ্যে থাকা তোমার নুড়ি, কাঁকড়, পলি, বালি ওই অংশের সমুদ্রবক্ষে অধক্ষেপ্ত হয়। দীর্ঘকাল ধরে মহীসোপান অঞ্চলে এই অবক্ষেপ সঞ্চলের ফলে কালক্রমে অগভীর চড়ার সৃষ্টি হয়, যা মগ্নচড়া নামে পরিচিত। এই মগ্নচড়া অঞ্চলে সমুদ্র জলের গভীরতা 200 মিটারের কম হয়। এর গুরুত্ব কি? বলি বাণিজ্যিক মৎস্য ক্ষেত্ররূপে মগ্নচড়াগুলির গুরুত্ব অপরিসীম। এখন হচ্ছে মগ্নচড়াগুলিতে সমুদ্র অগভীর হওয়ায় সূর্যালোক সমুদ্র তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে প্লাঙ্কটনের জন্মানোর সুবিধা হয়। 2 নম্বর হচ্ছে এখানে উষ্ণ এবং শীতল স্রোতের মিলনে প্লাঙ্কটন জন্মানোর আদর্শ পরিবেশ সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে হিমশৈল জমে থাকা সূক্ষ্ম খনিজ প্লাঙ্কটন বৃদ্ধিতে সহায়তা করে এবং মাছেদের প্রধান খাদ্য প্লাঙ্কটন হওয়ায় এখানে প্রচুর মাছের সমাগম ঘটে। তাহলে এই গেল তোমার মগ্নচড়ার গুরুত্ব। এরপরে দেখো আছে একম্যান স্পাইরাল এবং একম্যান পরিবহন বলতে কি বোঝায়? একম্যান স্পাইরাল এবং একম্যান পরিবহন দুটো জিনিস কি? তাহলে দেখো একম্যান স্পাইরাল এবং একম্যান পরিবহন হচ্ছে সুইডিশ সমুদ্র বিজ্ঞানী একম্যানের মতে বায়ুপ্রবাহ সমুদ্র জলপৃষ্ঠের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সমুদ্র জলে গতি প্রাপ্ত হয়, কিন্তু সমুদ্র জল বায়ুপ্রবাহের গতির দিক অনুসরণ করে না, বরং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে বায়ুর গতির ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। স্রোত সৃষ্টিকারী বায়ুপ্রবাহের ঘর্ষণ শক্তি গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে, ফলে সমুদ্র স্রোতের বাঁকের পরিমাণ এবং গতিবেগ দুই জলপৃষ্ঠের উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। এই পদ্ধতি সেই গভীরতা পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ঘর্ষণ শক্তি শূন্য হয়। এই গভীরতাকে ঘর্ষণ শক্তির অন্তিম সীমা বলে গণ্য করা হয়। নিরক্ষরেখায় কোরিওলিস বল শূন্য হওয়ায় এই সীমা সর্বাধিক এবং দুই মেরুদয়ে সর্বনিম্ন হয়। পৃষ্ঠ স্রোতের এই বেঁকে যাওয়ার সমুদ্র জলে যে সর্পিল স্রোতের সৃষ্টি হয় তাকে একম্যান স্পাইরাল বলা হয় এবং এর ফলে সমুদ্র জলের পরিবহনকে একম্যান পরিবহন বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে এই গেল একম্যান। এরপরে দেখো আছে বারমুডা ট্রায়াঙ্গেল কি? তাহলে বারমুডা ট্রায়াঙ্গেল যেটা আছে আমাদের, এটা একটা গুরুত্বপূর্ণ ট্রায়াঙ্গেল আমাদের পরিবহনের ক্ষেত্রে। তো বারমুডা ট্রায়াঙ্গেলটা কি দেখো, বলছে যে উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশের একটি স্থানে রহস্যজনকভাবে বিমান এবং জাহাজ অদৃশ্য হয়ে যায়। এই অংশটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। উৎপত্তি হচ্ছে তোমার বারমুডা ট্রায়াঙ্গেলের উৎপত্তি বিষয়ে সুনিশ্চিত বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত সর্বজন গ্রাহ্য কিন্তু হয়নি, তবে বর্তমানে বিজ্ঞানীরা এর উৎপত্তি বিষয়ে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন যেগুলি বারমুডা ট্রায়াঙ্গেলের সৃষ্টি করেছে। এগুলি হলো চুম্বকীয় অসঙ্গতি, উপসাগরীয় স্রোতের প্রভাব, বিধ্বংসী হেরিকেনের প্রভাব ইত্যাদি। তাহলে এই গেল তোমার বারমুডা ট্রায়াঙ্গেল। এরপর দেখো আছে শৈবাল সাগর বলতে কি বোঝো? তাহলে শৈবাল সাগরটা কি? দেখো শৈবাল সাগর হচ্ছে সমুদ্রের মাঝের স্রোতহীন শান্ত শৈবাল বা আগাছাপূর্ণ অংশকে শৈবাল সাগর বা সারগাসো সমুদ্র বলা হয়। সারগাসো শব্দটি পর্তুগিজ শব্দ সারগাসার থেকে এসেছে, এর অর্থ হচ্ছে সামুদ্রিক আগাছা। নামকরণ বলছে শৈবাল সাগর নামটি দেন বিখ্যাত নাবিক এবং নৌ পরিব্রাজক ক্রিস্টোফার কলম্বাস। উৎপত্তি বলছে আয়নবায়ু এবং পশ্চিম বায়ুর সন্ধি স্থলে অবস্থানের জন্য মৃদু বায়ুর প্রাদুর্ভাব এবং সমুদ্র স্রোতের পরস্পরের মিলনের ফলে চক্রাকার জলাবর্তের সৃষ্টি হয়। ফলস্বরূপ জলাবর্তের মাঝের অংশ স্রোতহীন এবং শান্ত হয়, সেখানে শৈবাল বা আগাছা জন্মায়। বৈশিষ্ট্য কি? শৈবাল সাগরের আকৃতি কিছুটা ডিম্বাকৃতির। এখানে জলের লবণতা এবং উষ্ণতা স্বাভাবিকের তুলনায় বেশি হয়, যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সৃষ্ট শৈবাল সাগর। তাহলে এই গেল তোমার শৈবাল সাগর। এরপর দেখা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। তাহলে এবার দেখো আমরা এক এক করে এবারে মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে এবার আমাদেরকে জানতে হবে। তাহলে উত্তর আটলান্টিক মহাসাগর দেখো সবগুলো কিন্তু একসঙ্গে আসবে না, এরকম করে হয়তো কোনো একটা ভাগ সম্পর্কে আসবে। বুঝতে পেরেছ? উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক, উত্তর প্রশান্ত, দক্ষিণ প্রশান্ত, উত্তর ভারত, দক্ষিণ ভারত মহাসাগর সম্পর্কে আসতে পারে। তো এখানে দেখো উত্তর আটলান্টিকটা বলছে আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলি 3টি উপভাগে ভাগ করা হয়।
এর মধ্যে অন্যতম হলো উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। দেখো, এক নম্বর আছে ফ্লোরিডা স্রোত, যেটা হচ্ছে একটা উষ্ণ স্রোত। হচ্ছে ক্যারিবীয় স্রোত মেক্সিকো উপসাগর অন্তর্গত ইউকাটান প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্য বায়ু দ্বারা প্রবাহিত হয়ে উপকূল বরাবর প্রবাহিত হয়। ফ্লোরিডা প্রণালী থেকে হেটেরাস পর্যন্ত বিস্তৃত। এই স্রোতটি ফ্লোরিডা স্রোত নামে পরিচিত। এর পরের পয়েন্ট আছে, দেখো, উপসাগরীয় স্রোত। তো উপসাগরীয় স্রোতটা হচ্ছে কি উষ্ণ স্রোত। হ্যাঁ, উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা অ্যান্টিলের স্রোত এবং ফ্লোরিডা স্রোতের সঙ্গে মিলিত হয়ে হেটেরাস অন্তরীপের পথ থেকে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট বিকর্ষণ বল ও পশ্চিমা বায়ুর কারণে 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে উত্তর আমেরিকার পূর্ব উপকূল বরাবর উত্তর পূর্ব গ্র্যান্ড ব্যাংক পর্যন্ত এক দীর্ঘ সমুদ্র স্রোত সৃষ্টি করে এবং প্রবাহিত হয়, যা উপসাগরীয় স্রোত নামে পরিচিত। এটি আটলান্টিক মহাসাগরের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ স্রোত এবং পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত। উপসাগরীয় স্রোত আরও কয়েকটি স্রোতের সঙ্গে সংযুক্ত হয়ে একটি প্রণালী গঠন করেছে। একে উপসাগরীয় স্রোত প্রণালী বা গালফ স্ট্রিম সিস্টেম বলা হয়। এই প্রণালীর অন্তর্ভুক্ত স্রোতগুলি হলো উত্তর আটলান্টিক স্রোত, ইরোমিঙ্গার স্রোত ও ক্যানারি স্রোত। এই স্রোতের প্রভাবে আয়ারল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের পশ্চিম উপকূল বরফমুক্ত থাকে এবং গ্রিন ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। দেখো, এই যে ছবিটা আছে, এই ছবিটা তোমরা দিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো আছে উত্তর আটলান্টিক স্রোত, যেটা উষ্ণ স্রোত। উপসাগরীয় স্রোতের প্রধান শাখাটি পশ্চিমা বায়ুর দ্বারা তাড়িত হয়ে উত্তর পূর্ব এবং পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে উত্তর পশ্চিম ইউরোপ এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে নরওয়ে পর্যন্ত বয়ে চলে। এটি উত্তর আটলান্টিক স্রোত নামে পরিচিত। পরবর্তীকালে এই স্রোত উত্তর এবং পূর্বমুখী শাখায় ভাগ হয়ে যায়। এই শাখাগুলিকে একসঙ্গে উত্তর আটলান্টিক ড্রিফট বলা হয়। এরপর দেখা আছে ক্যানারি স্রোত, যেটা শীতল স্রোত। উত্তর আটলান্টিক ড্রিফট পূর্ব শাখার প্রধান শাখাটি পর্তুগাল উপকূল বরাবর প্রবাহিত হয়ে আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলের ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে দক্ষিণে সেনেগাল পর্যন্ত পৌঁছায়। এটি ক্যানারি স্রোত নামে পরিচিত। এরপর দেখা আছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, যেটা শীতল স্রোত। সুমেরু মহাসাগর থেকে আগত দক্ষিণমুখী স্রোত গ্রিনল্যান্ডের পূর্ব দিকে ফ্যাম প্রণালী থেকে দক্ষিণে ফেয়ারওয়েল অন্তরীপ পর্যন্ত পূর্ব গ্রিনল্যান্ড স্রোত নামে প্রবাহিত হয়। 60 ডিগ্রি উত্তর থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এই স্রোত চলাচল করে। এই স্রোতটি পরে ইরমিঙ্গার স্রোতের সঙ্গে যুক্ত হয়। এবার ধরো পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, যেটা শীতল স্রোত। গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল বরাবর পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত প্রবাহিত হয়। এরপর দেখা হচ্ছে লাব্রাডর স্রোত, এটা শীতল। সুমেরু মহাসাগরে উত্তর পূর্ব মেরু বায়ুর প্রভাবে একটি স্রোত ব্যাফিন উপসাগর ও ডেভিস প্রণালী দিয়ে এসে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি লাব্রাডর স্রোত নামে পরিচিত। এই শীতল স্রোতের সঙ্গে প্রচুর হিমশৈল ভেসে আসতে দেখা যায়। তাই এই গেল তোমার উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতের সম্পর্কে বর্ণনা। এরপর দেখো, আমাদেরকে একই রকমভাবে করতে হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে বর্ণনা। তাহলে দেখো, দক্ষিণ আটলান্টিকের সমুদ্র স্রোত সম্পর্কে যে বর্ণনা আছে, তোমরা এটা প্রত্যেকেই করোনা, তোমাদের কাছে যে বই আছে সেখান থেকে পেয়ে যাবে। তবুও আমি তোমাদের যতটা পাচ্ছি সহজ যেগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত এক নম্বর হচ্ছে তোমার কুমেরু বা পশ্চিমা স্রোত, এটা শীতল স্রোত। পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের যে শীতল স্রোতের উদ্ভব হয় তা পশ্চিমা স্রোত। কুমেরু মহাসাগরের সৃষ্ট এই স্রোতটি আসলে কুমেরু স্রোত। পশ্চিমা বায়ুর প্রভাবে এই স্রোতটি আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে পূর্ব দিকে অগ্রসর হয় এবং অবশেষে আফ্রিকার মহিষাপান অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নিমজ্জিত চড়া দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তারপর দেখা যায় ফকল্যান্ড স্রোত, এটা শীতল স্রোত। কুমেরু স্রোত বা পশ্চিমা স্রোতের একটি শাখা হলো ফকল্যান্ড স্রোত বা ফকল্যান্ড দ্বীপের কাছে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল ও ব্রাজিলের স্রোতের মধ্যবর্তী স্থান দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়। ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে বেঙ্গুয়েলা স্রোত, এটা শীতল স্রোত। হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়ার পর পশ্চিমা স্রোত থেকে একটি শাখা স্রোতের উৎপত্তি হয়। এই শাখা স্রোতটি দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়। এটি বেঙ্গুয়েলা স্রোত। এই স্রোতটি উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয় এবং বেঙ্গুয়েলা স্রোতটি অনিয়মিত এবং দুর্বল প্রকৃতির হলেও কঙ্গো নদীর অববাহিকার কাছে বেশ শক্তিশালী হয়। টেবিল উপসাগরের উত্তর অংশ থেকে কঙ্গো খাড়ি পর্যন্ত এই স্রোতটির গড় গতিবেগ দৈনিক প্রায় 16 কিলোমিটার। এবার দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা এটা উষ্ণ স্রোত হচ্ছে দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোতের উদ্ভব হয়। এই স্রোতটি প্রথমে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে এবং পরে নিরক্ষরেখার দক্ষিণ দিকে দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। নিরক্ষরেখার দক্ষিণ অংশ দিয়ে
স্রোতটি অগ্রসর হওয়ার এর নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এরপর দেখা হচ্ছে সবশেষে ব্রাজিল স্রোত, এটা হচ্ছে উষ্ণ স্রোত। বলছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখা ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে তার নাম ব্রাজিল স্রোত। এই স্রোতটি ধীরে ধীরে আরও ও দক্ষিণে অগ্রসর হয়ে একটা সময় শীতল কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়। গড় গতিবেগ দৈনিক প্রায় 32 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই হলো তোমার আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। দেখো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, এবং এটার সাপেক্ষে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ঠিক মতন মনে থাকবে। তাহলে ওইটা দক্ষিণ আটলান্টিক স্রোত হলো। এবার দেখো উত্তর তাহলে এটা গেল আমাদের দক্ষিণ আটলান্টিক। এরপরে দেখো যেটা আছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোতের বর্ণনা। তাহলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতের বর্ণনা এবার আমরা দেখো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত। এই দেখো প্রথমে আছে কুমেরু স্রোত বা পশ্চিমা স্রোত, এটা হচ্ছে শীতল স্রোত। হ্যাঁ, পশ্চিমা বায়ুর প্রভাবে আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে কুমেরু মহাসাগরের একটি স্রোত পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। এই স্রোতটি পশ্চিমা স্রোত নামে পরিচিত। পূর্ব দিকে স্রোতটি আরও এগিয়ে দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়। একটি শাখা হর্ন অন্তরীপ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে, অন্য শাখাটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তরে অগ্রসর হয়। এরপর দেখো 2 নম্বর আছে পেরু বা হামবোল্ট স্রোত, এটা শীতল স্রোত। পশ্চিমা স্রোতের যে শাখাটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তরে অগ্রসর হয়েছে তাকে পেরু স্রোত বা হামবোল্ট স্রোত বলা হয়। এরপর দেখা আছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা উষ্ণ স্রোত। পেরু স্রোতটি আরও উত্তর দিকে অগ্রসর হলে তা দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে চলে আসে, তাই দক্ষিণ পূর্ব আয়নবায়ু দ্বারা তাড়িত হয়ে স্রোতটি উত্তর পশ্চিমে অগ্রসর হয়। অবশেষে স্রোতটি নিরক্ষরেখার দক্ষিণ অংশ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে অগ্রসর হলে তাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলা হয়। পূর্ব পশ্চিমে স্রোতটির দৈর্ঘ্য প্রায় 13,700 কিলোমিটার, গড় গতিবেগ দৈনিক প্রায় 32 কিলোমিটার হলেও সর্বোচ্চ গতিবেগ দৈনিক 160 কিলোমিটার। এরপর দেখো পূর্ব অস্ট্রেলীয় স্রোত, এটা হচ্ছে উষ্ণ স্রোত। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে এসে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা দক্ষিণে বেঁকে যায় এবং অবশেষে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়ে এই স্রোতটি পূর্ব অস্ট্রেলীয় স্রোত নামে পরিচিত। সবশেষে 5 নম্বর আছে দেখো নিউ সাউথ ওয়েলস স্রোত, যেটা উষ্ণ স্রোত। পূর্ব অস্ট্রেলীয় স্রোত অস্ট্রেলিয়ার পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময়ে 3টি ভাগে বিভক্ত হয়। প্রথম শাখাটি আরও দক্ষিণে অগ্রসর হয় যা নিউ সাউথ ওয়েলস স্রোত নামে পরিচিত। দ্বিতীয় শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। তৃতীয় অর্থাৎ মাঝখানে শাখাটি অস্ট্রেলিয়া এবং নিউগিনির মধ্যে দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে। তাহলে এই গেল তোমার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোতের বর্ণনা। এরপর দেখো আছে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতের বর্ণনা। এই দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এখানে তোমার উত্তর এবং দক্ষিণ এই যে নিরক্ষরেখাটা আছে, এখান থেকে এই উপরের অংশটা উত্তরের ছবি হবে, নিচের অংশটা দক্ষিণের ছবি হবে। তাহলে দক্ষিণটা বর্ণনা করলাম, এবারে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতের বর্ণনা করব। দেখো প্রথমে আছে 1 নম্বর উত্তর নিরক্ষীয় স্রোত, যেটা উষ্ণ স্রোত। হ্যাঁ, উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে নিরক্ষরেখার উত্তর অংশ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে অগ্রসর হওয়া স্রোতকে সমুদ্র স্রোতকে উত্তর নিরক্ষীয় স্রোত বলা হয়। পূর্ব পশ্চিমে এই স্রোতের দৈর্ঘ্য প্রায় 1200 কিলোমিটার। স্রোতটির গড় দৈনিক গতিবেগ প্রায় 20 থেকে 30 কিলোমিটার। এরপরে দেখা আছে কুরেশীয় স্রোত। কুরেশীয় স্রোতটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। এই স্রোতটি মিলিত এশিয়ার তোমার দক্ষিণ পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর এবং উত্তর পূর্বে বেঁকে তাইওয়ান এবং জাপানের পূর্ব উপকূল বরাবর অগ্রসর হয়। এই স্রোতটি কুরেশীয় স্রোত নামে পরিচিত। এই স্রোতের অপর নাম হচ্ছে তোমার জাপান স্রোত। স্রোতের দৈর্ঘ্য প্রায় 3000 কিলোমিটার, প্রস্থ প্রায় 100 কিলোমিটার। এরপর দেখা যাচ্ছে সুসীমা স্রোত, এটা হচ্ছে উষ্ণ স্রোত। জাপানের পশ্চিম উপকূল বরাবর কুরেশীয় স্রোতের একটি শাখা উত্তর দিকে অগ্রসর হয় এবং এই স্রোতকে সুসীমা স্রোত বলা হয়। জাপানের পশ্চিম উপকূলের সমান্তরালে দক্ষিণ কোরিয়া এবং কিউশু দ্বীপের মধ্যবর্তী অংশ থেকে উত্তরে হোনসু দ্বীপ পর্যন্ত স্রোতটি অগ্রসর হয়। এরপর দেখো কুরেশীয় স্রোত, যেটা উষ্ণ স্রোত। বলছে হাওয়াই দ্বীপপুঞ্জের পূর্ব দিকে কুরেশীয় স্রোতের বিপরীতে একটি স্রোতের অস্তিত্ব পাওয়া যায়। কুরেশীয় স্রোতের বিপরীতমুখী এই স্রোতটিকে কুরেশীয় প্রতিস্রোত বলা হয়। এরপর দেখা যাচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত, যেটা উষ্ণ স্রোত। হ্যাঁ, কুরেশীয় স্রোত বা জাপান স্রোতের একটি শাখা যখন পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় তখন তাকে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত বলা হয়। এরপর দেখা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, এটা শীতল স্রোত। বলছে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়। যে শাখাটি দক্ষিণ দিকে বেঁকে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়া উপদ্বীপের পাশ দিয়ে প্রবাহিত হয় তাকে ক্যালিফোর্নিয়া স্রোত বলা হয়। স্রোতটি দক্ষিণে অগ্রসর হয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। স্রোতটির গতিবেগ ঘন্টায় 900 মিটার এবং প্রতি সেকেন্ডে প্রায় 1.1 কোটি ঘনমিটার জল বহন করে। এরপর দেখা আছে অ্যালিউসিয়ান স্রোত, বা এটা একটা শীতল স্রোত। বলছে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতের অন্য একটি শাখা আলাস্কা স্রোত নামে
নামে আলাস্কা সাগরে প্রবেশ করেছে। আলাস্কা স্রোতটি পশ্চিম থেকে বাঁক নিয়ে আলাস্কার দক্ষিণ দিক বরাবর অগ্রসর হয়েছে, যার নাম অ্যালুসিয়ান স্রোত। এরপর দেখা হচ্ছে বেরিং স্রোত বা এটা শীতল স্রোত, হচ্ছে উত্তর মহাসাগরের শীতল মেরু স্রোতের যে শাখা বেরিং প্রণালীর মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেছে তাকে বেরিং স্রোত বলা হয়। উত্তর থেকে দক্ষিণে এই স্রোতটি প্রবাহিত হয়। এই স্রোতটি যখন আরও দক্ষিণে অগ্রসর হয় তখন তার নাম ভিন্ন ভিন্ন হয়েছে, যেমন কামচাটকা স্রোত, কিউরাইল স্রোত, ওয়াসিও স্রোত ইত্যাদি। প্রত্যেকটা কিন্তু শীতল স্রোত। তাহলে এই গেল তোমার আমাদের প্রশান্ত মহাসাগরের। এরপরে দেখো আমাদের যেটা আছে ভারত মহাসাগরের, দক্ষিণ ভারত মহাসাগর এবং উত্তর ভারত মহাসাগরের স্রোত। তোমাদের দুটো একসঙ্গে আসবে না, আলাদা আলাদা করেই আসবে। দেখো ভারত মহাসাগরের ছবিটা যদি দিতে চাও তাহলে এই ছবিটা হবে, এটা নিরক্ষরেখা, এটা হচ্ছে উত্তর ভারত মহাসাগর, এটা হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগর। এবার দেখো উত্তর ভারত মহাসাগর, দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতটা প্রথমে আমরা বর্ণনা করব। যেহেতু দক্ষিণে মহাসাগর বেশি বিস্তৃত, উত্তরে মহাদেশ বিস্তৃত, দক্ষিণে মহাসাগর বিস্তৃত, আমরা প্রথমেই এটা কিন্তু আলোচনা করে জানতে পেরেছি। তাহলে দক্ষিণ মহাসাগরের স্রোত দেখো প্রথমে হচ্ছে কুমেরীয় বা পশ্চিমা স্রোত, এটা শীতল স্রোত। বলছে কুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করছে, এই স্রোতটির নাম হচ্ছে পশ্চিমা স্রোত। এরপর দেখা হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, শীতল স্রোত। বলছে পশ্চিমা স্রোতের উত্তর দিকের শাখাটি পশ্চিম অস্ট্রেলিয়ার লিউওয়ান অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিমে পাশ দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়েছে, এই স্রোতটি পশ্চিম অস্ট্রেলীয় স্রোত বলা হয়। স্রোতটির গতিবেগ পশ্চিমা স্রোতের তুলনায় কম। এরপর দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা হচ্ছে উষ্ণ স্রোত। বলছে পশ্চিমে অস্ট্রেলীয় স্রোত উত্তরে অগ্রসর হলে তার দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে চলে আসে, তখন পশ্চিম অস্ট্রেলীয় স্রোতটি দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে প্রথমে উত্তর পশ্চিমে পরে পশ্চিম দিকে অগ্রসর হয়। নিরক্ষরেখার দক্ষিণ অংশ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হওয়া এই স্রোতকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলে। তারপর দেখা যাচ্ছে মাদাগাস্কার স্রোত, এটা একটা উষ্ণ স্রোত। তো হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি আফ্রিকার তানজানিয়ার কাছে দুটি শাখায় বিভক্ত হয়। এর মধ্যে একটি শাখা মাদাগাস্কার দ্বীপের পূর্ব অংশ দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, এই স্রোতটিকে বলা হয় মাদাগাস্কার স্রোত। এরপর দেখা যাচ্ছে মোজাম্বিক স্রোত, যেটা একটা উষ্ণ স্রোত। এটা কি বলছে, বলছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের অন্য একটি শাখা মাদাগাস্কার দ্বীপ এবং আফ্রিকার মধ্যবর্তী মোজাম্বিক প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণে অগ্রসর হয়, এই স্রোতটিকে মোজাম্বিক স্রোত বলে। এরপর দেখো আগুলহাস স্রোত, উষ্ণ স্রোত। বলছে মোজাম্বিক এবং মাদাগাস্কার স্রোতের মিলিত স্রোতটি আফ্রিকার দক্ষিণ পূর্ব প্রান্তের আগুলহাস অন্তরীপের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, এই স্রোতটি আগুলহাস স্রোত নামে পরিচিত। এরপর দেখো উত্তর ভারত মহাসাগরের স্রোত সম্পর্কে বর্ণনা। প্রথমে আছে উত্তর নিরক্ষীয় স্রোত, উষ্ণ স্রোত। বলছে উত্তর নিরক্ষরেখার উত্তরে উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে যে স্রোত অগ্রসর হয় তাকে উত্তর নিরক্ষীয় স্রোত বলে। এটি সাধারণত 5 থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে এই স্রোতটি সীমাবদ্ধ থাকে। তারপর দেখা হচ্ছে সোমালি স্রোত, এটা হচ্ছে উষ্ণ স্রোত। এটা কি বলছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। এই মিলিত স্রোতটি সোমালি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে উত্তর পূর্বে অগ্রসর হয়, এই স্রোতটির নাম হচ্ছে সোমালি স্রোত। এরপর দেখো গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত বা উষ্ণ স্রোত। সোমালি স্রোত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা তাড়িত হয়ে আফ্রিকার পূর্ব এবং এশিয়ার দক্ষিণে উপদ্বীপীয় ভারতের উপকূল বরাবর প্রবাহিত হয়, এই স্রোতটি গ্রীষ্মের মৌসুমী স্রোত নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এই গেল তোমার স্রোত। এরপরে দেখো আছে 4 নম্বর আছে শীতকালীন মৌসুমী স্রোত বা উষ্ণ স্রোত। বলছে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোতের বিপরীতে যে স্রোতের সৃষ্টি হয় তাকে শীতকালীন মৌসুমী স্রোত বলে। স্রোতটি মালয় এবং সুমাত্রা অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে। উৎপত্তির পর আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগর প্রবেশ করেছে। এরপর গ্রীষ্মকালীন মৌসুমী স্রোতের পথ অনুসরণ করে এবং বিপরীতে প্রবাহিত হয়ে আরব সাগরের উপর দিয়ে সবশেষে সোমালি স্রোতের সঙ্গে মিলিত হয়েছে। তাহলে এই গেল তোমার আমাদের ভারত মহাসাগরীয় স্রোত। হ্যাঁ, উত্তর এবং দক্ষিণ দুটোই আমরা বর্ণনা করলাম। তাহলে এই 3টে মহাসাগরের উত্তর এবং দক্ষিণ স্রোত আমাদের পড়তে হবে। এবার দেখো এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিরক্ষীয় প্রতিস্রোত কী। তাহলে নিরক্ষীয় প্রতিস্রোত জিনিসটা তোমাদের জেনে রাখতে হবে। এটা যদিও প্রত্যেকটা সাগরেই থাকে, যেগুলোতে তোমার নিরক্ষরেখা গেছে, যেটার উপর দিয়ে তোমার উত্তর আর দক্ষিণ ভাগ হয়েছে, তার মাঝ বরাবর কিন্তু নিরক্ষীয় প্রতিস্রোতটা প্রবাহিত হয়। তাহলে নিরক্ষীয় প্রতিস্রোতটা কী বলছে, উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝের অংশ দিয়ে ভারত মহাসাগরে ও পশ্চিম থেকে পূর্বে একটি ক্ষীণ স্রোতের প্রবাহ দেখা যায়, একে নিরক্ষীয় প্রতিস্রোত বলা হয়। তবে এটি মূলত 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে অগ্রসর হয়। পূর্ব দিকে অগ্রসর হয়ে স্রোতটি মৌসুমী স্রোতের সঙ্গে মিলিত হয়। তাহলে এটা হচ্ছে তোমার নিরক্ষীয় প্রতিস্রোত। এরপর দেখো আছে জাপান উপকূলে মৎস্য ক্ষেত্র বিকাশ লাভের কারণ কি। তাহলে এই কতগুলো ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতে হবে, যেগুলো গুরুত্বপূর্ণ। দেখো এইখানে আমি যেটা বলবো বোঝার পরিমাণ খুব কম আছে, মানে বুঝে উত্তর লেখার
পরিমাণ কম, বেশিরভাগটাই তোমাদেরকে মুখস্থ করতে হবে। শুধুমাত্র এই কয়েকটা, যেমন ধরো এই যেটা বলেছে যে জাপান উপকূলে মৎস্যক্ষেত্র বিকাশ লাভের কারণটা কি। তাহলে জাপান উপকূলে মৎস্যক্ষেত্র বিকাশ লাভের কারণ দেখো, প্রথম যেটা আছে মানে জাপান মহাসাগরে অবস্থিত জাপান উপকূলে পৃথিবীর উল্লেখযোগ্য মৎস্যক্ষেত্র গড়ে ওঠে। এক নম্বর হচ্ছে উষ্ণ এবং শীতল স্রোতের মিলন। জাপান উপকূলে উত্তর দিক থেকে আগত শীতল ওয়াসীয় স্রোত, কিউরাইল স্রোত এবং দক্ষিণ দিক থেকে প্রবাহিত উষ্ণ কুরেশীয় স্রোত মিলিত হওয়ায় এখানে মগ্নচড়ার সৃষ্টি হয়েছে, ফলে মাছের সমাবেশের উপযুক্ত পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি করেছে। 2 নম্বর হচ্ছে অগভীর এবং বিস্তৃত মহিষপান, মানে জাপান উপকূলের সমুদ্র অগভীর এবং মহিষপান বিস্তৃত হয়, মৎস্যক্ষেত্র গড়ে ওঠার উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে। 3 নম্বর হচ্ছে প্লাঙ্কটনের প্রাচুর্য, বলছে উষ্ণ এবং শীতল স্রোতের মিলন ঘটায় এবং অগভীর সমুদ্র উপকূলে সমুদ্র সূর্যালোক প্রবেশ করায় এখানে প্রচুর প্লাঙ্কটন জন্মায়। এই প্লাঙ্কটনের প্রাচুর্য উপকূলে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অন্যতম উপাদান। সবশেষে আছে দেখো নাতিশীতোষ্ণ জলবায়ু, বলছে জাপান নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হওয়ায় এই উপকূলে মৎস্য সংগ্রহ এবং সংরক্ষণ সহজ হয়। আর বন্দরের অবস্থান, 5 নম্বর আছে বন্দরের অবস্থান, বলছে টোকিও, ইয়োকোহামা, ওসাকা, কোবে প্রভৃতি বন্দরের মাধ্যমে জাপানের মাছ বিদেশে রপ্তানি সহজ হয়েছে। তাহলে এই কারণে তোমার জাপানে তোমার ওই মৎস্যক্ষেত্র বিকাশ লাভ করেছে। এর পরের প্রশ্ন দেখা আছে হামবোল্ট স্রোত সম্পর্কে লেখো। এগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ স্রোত যেগুলো তোমার ছোট প্রশ্ন এসে থাকে। তাহলে হামবোল্ট স্রোতটা কি দেখো, হচ্ছে দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরপের নিকট বাধাপ্রাপ্ত হয়ে কুমেরু স্রোতের উত্তর শাখা চিলি উপকূল দিয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়। আবিষ্কর্তা আলেকজান্ডার ভন হামবোল্টের নাম অনুসারে এই স্রোত হচ্ছে হামবোল্ট স্রোত নামে পরিচিত। আবার পেরু উপকূল বরাবর এই স্রোত পেরু স্রোত নামে তোমার প্রবাহিত, তাই এটি সামগ্রিকভাবে পেরু বা হামবোল্ট স্রোত নামে পরিচিত। উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে পেরু স্রোতের উষ্ণতা বাড়তে থাকে এবং গ্রীষ্মকালীন অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চলে পৌঁছানোর পর দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে এই স্রোত পশ্চিম দিকে বেঁকে প্রবাহিত হয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। এরপর দেখো আছে কুরেশীয় প্রতিস্রোত কোনটাকে বলছে। তাহলে কুরেশীয় প্রতিস্রোত দেখো বলছে যে হাওয়াই দ্বীপপুঞ্জের পূর্বাংশে কুরেশীয় স্রোতের সমান্তরালে একটি উষ্ণ স্রোত উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়, একে কুরেশীয় প্রতিস্রোত বলা হয়। এটি এক প্রকার উষ্ণ স্রোত যা হাওয়াই দ্বীপপুঞ্জের পূর্বে এক বৃহৎ জলাবর্ত সৃষ্টি করেছে। জাপানি ভাষায় কুরেশীয় স্রোত কথাটির অর্থ হচ্ছে কালো স্রোত। কুরেশীয় স্রোত প্রশান্ত মহাসাগরের অন্যতম এক প্রধান তথা উল্লেখযোগ্য স্রোত। পারিপার্শ্বিক স্রোতের রং এর তুলনায় এর স্রোত গাঢ় কালো বর্ণের এবং বৃহৎ ঘূর্ণির আকারের হয়। এরপর দেখা আছে গ্রেট আন্টার্কটিক সারগাসাম বেল্ট কাকে বলে। তাহলে গ্রেট আটলান্টিক সারগাসাম বেল্ট, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। গ্রেট আটলান্টিক সারগাসাম বেল্ট, এই দেখো এখানে তোমার দেওয়া আছে গ্রেট আটলান্টিক সারগাসাম বেল্ট, বলছে নাসা কর্তৃক রিপোর্ট অনুযায়ী 5000 মাইল প্রশস্ত একটি সামুদ্রিক শৈবালের চাদরকে ক্রমশ ফ্লোরিডা উপকূলের দিকে সরে যেতে দেখা গেছে, যা মহাকাশ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। এই শৈবাল চাদরটি বাদামি বর্ণের আগাছায় পরিপূর্ণ। হ্যাঁ, এটি আটলান্টিক মহাসাগর জুড়ে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা গ্রেট আটলান্টিক সারগাসাম বেল্ট নামে পরিচিত। ঠিক আছে, এরপরের প্রশ্ন আছে দেখো অন্যান্য মহাসাগরের তুলনায় ভারত মহাসাগরের স্রোত বৈচিত্র্যপূর্ণ হয় না কেন। তাহলে অন্যান্য মহাসাগরের তুলনায় কিন্তু, অন্যান্য বলতে কি প্রশান্ত আর আটলান্টিক, এই দুটো মহাসাগরের তুলনায় ভারত মহাসাগরের স্রোত কিন্তু বৈচিত্র্যপূর্ণ হয় না। তার কারণ কি? প্রথম কারণ হচ্ছে দেখো ভৌগোলিক অবস্থান, মানে ভারত মহাসাগরের 3 দিক অর্থাৎ পূর্ব, পশ্চিম এবং উত্তর অংশ স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকায় সমুদ্র স্রোতের প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। 2 নম্বর হচ্ছে শীতল স্রোতের অভাব, হচ্ছে হিমমণ্ডল থেকে দূরে অবস্থিত হওয়ায় ভারত মহাসাগরের উত্তরাংশে কোনো শীতল স্রোত দেখা যায় না। কেবলমাত্র দক্ষিণে কুমেরু স্রোত এবং পশ্চিমে অস্ট্রেলীয় স্রোত, এই দুটি শীতল স্রোত পরিলক্ষিত হয়, যা ভারত মহাসাগরের স্রোতের বৈচিত্র্য সৃষ্টির জন্য যথেষ্ট নয়। আর কি আছে? আয়ন বায়ুর কম সক্রিয়তা, ভারত মহাসাগরে আয়ন বায়ুর কম সক্রিয় বলে জলের সঞ্চালন কম হয়। তাহলে এই কতগুলো কারণের জন্য কিন্তু এটা ঘটে থাকে। তারপরে দেখো আছে নিউ ইয়র্ক লন্ডনের তুলনায় অধিক শীতল হয় কেন। তাহলে নিউ ইয়র্ক লন্ডনের তুলনায় শীতল কেন হয়? বলছে যে লন্ডনের অক্ষাংশগত অবস্থান 51 ডিগ্রি 30 মিনিট উত্তর এবং নিউ ইয়র্কের অক্ষাংশগত অবস্থান 40 ডিগ্রি 43 মিনিট উত্তর। তথাপি নিউ ইয়র্ক লন্ডনের তুলনায় নিম্ন অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও লন্ডনের তুলনায় নিউ ইয়র্ক অধিক শীতল হওয়ার কারণ হচ্ছে লন্ডন শহরটি ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত। এই উপকূল বরাবর উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হওয়ায় লন্ডনের উষ্ণতা বৃদ্ধি পায়। আর 2 নম্বর হচ্ছে শীতল লাবাডো স্রোত নিউ ইয়র্ক সংলগ্ন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, নিউ ইয়র্কের উষ্ণতা হ্রাস পায়। তাহলে এই হচ্ছে তোমার কারণ। এরপরে দেখো আছে শীতল বাল্টিক মহাসাগরের জল বরফে পরিণত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী সাগরের জল জমে না কেন। ঠিক আছে, তাহলে জল জমে না কেন সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে দেখো
তার কারণ হচ্ছে 1 নম্বর মূলত উষ্ণ উপসাগরীয় স্রোত এবং উত্তর আটলান্টিক স্রোতের প্রবাহ ঘটে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী অঞ্চল বরাবর, যা শীতকালেও প্রবাহিত হওয়ার দরুন এই অঞ্চল বরাবর বরফ জমে জল বরফে পরিণত হয় না। 2 নম্বর হচ্ছে একই অক্ষাংশ বরাবর অবস্থিত বাল্টিক সাগর স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকায় কারণে সেখানে কোনোভাবেই বাইরে থেকে কোনো প্রকার উষ্ণ স্রোত আসা সম্ভব নয়। এই কারণে শীতকালে ওই অঞ্চল বরাবর বরফে পরিণত হয়। তাহলে এই গেল তোমার কারণ। এরপরে দেখো যেটা দিয়েছে জল জমে না কেন, তারপর দেখো যে জিওস্ট্রফিক স্রোত বলতে কি বোঝো। তাহলে দেখো জিওস্ট্রফিক স্রোত, আমরা যেমন জিওস্ট্রফিক উইন্ড পড়েছি একই রকমভাবে জিওস্ট্রফিক স্রোতও কিন্তু আছে। অর্থাৎ যেটা তোমার জিওস্ট্রফিক স্রোত নামে পরিচিত, তার ডেফিনেশন হচ্ছে যে অঞ্চল জায়র বা চক্রগতির সৃষ্টি হয়। ঠিক আছে, জায়র মানে হচ্ছে ঘূর্ণবাদ, প্রতিকূল ঘূর্ণবাদ, যেমন জলে যখন সেরকম ঘূর্ণবাদের সৃষ্টি হয় তখন সেটাকে জায়র বলা হয়। বুঝতে পেরেছো? যে অঞ্চলে জায়র বা চক্রগতির সৃষ্টি হয় সেখানে জলের উচ্চতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় বেশি হয়। জলতলের উচ্চতা সমতা রক্ষার কারণে জায়র বা জিওস্ট্রফিক স্রোত একে বলা হয়। ঠিক আছে, সমতা রক্ষার কারণে জায়র বা চক্রবর্তী জল পার্শ্ববর্তী অঞ্চলের দিকে প্রবাহিত হয়। প্রবাহিত এই জলের উপর কোরিওলিস বল কাজ করায় যে মৃদু স্রোতের সৃষ্টি হয় তাকে জিওস্ট্রফিক স্রোত বলা হয়। ঠিক আছে, তাহলে জায়রের জন্য যে মৃদু স্রোতের সৃষ্টি হচ্ছে সেটাকে জিওস্ট্রফিক জল বলা হচ্ছে। বুঝতে পেরেছো? স্রোত, জিওস্ট্রফিক স্রোত। তারপরে দেখো আছে পরিবেশের ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। তাহলে পরিবেশের ওপর সমুদ্র স্রোতের প্রভাব মানে এখানে জলবায়ুর ওপর প্রভাব, অর্থনৈতিক পরিবেশের উপর প্রভাব আর সামুদ্রিক জীবের উপরে প্রভাব। এই 3টে প্রভাব আমাদেরকে তোমার ভালো করে জানতে হবে। তাহলে দেখো এই 3টে প্রভাব আমরা তাহলে এক এক করে জানবো যে কোনটা কি আছে। প্রথমে আছে জলবায়ুর প্রভাব। তাহলে জলবায়ুর উপরে কি প্রভাব ফেলছে দেখো। জলবায়ুর উপরে প্রথম যেটা প্রভাব পড়ছে তা হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য হচ্ছে সমুদ্র স্রোত সমুদ্র এবং উপকূলের যে অংশ দিয়ে প্রবাহিত হয় সেখানকার তাপমাত্রার পরিবর্তন ঘটায়। অর্থাৎ উষ্ণ সমুদ্র স্রোত শীতল সমুদ্রে প্রবেশ করলে সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শীতল সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্রে প্রবেশ করলে সেখানকার তাপমাত্রা হ্রাস পায়। 2 নম্বর কি আছে, সমুদ্র জলের লবণতাকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে নিয়ন্ত্রণ করছে? তোমার প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে সমুদ্র স্রোতের প্রভাবে অধিক লবণতাযুক্ত জল নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে এবং উন্মুক্ত সমুদ্র থেকে আবদ্ধ সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে লবণতার ভারসাম্য বজায় থাকে। 3 নম্বর হচ্ছে সমুদ্র জলের ঘনত্বের নিয়ন্ত্রক। বলছে উষ্ণ অঞ্চলের কম ঘনত্বের জল মেরু অঞ্চলের অধিক ঘনত্বের জলের দিকে এবং শীতল অঞ্চলের অধিক ঘনত্বের জল উষ্ণ অঞ্চলের দিকে সঞ্চারিত হয়ে সমুদ্র জলের ঘনত্বের ভারসাম্য বজায় রাখে। তারপর 4 নম্বর আছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সাধারণত সমুদ্র উপকূলের যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয় বা বিপরীত মুখে পাশাপাশি প্রবাহিত হয় সেই সব অঞ্চলে উষ্ণতার পার্থক্যের জন্য ঘন কুয়াশা, ঝড় ঝঞ্ঝা প্রভৃতি দেখতে পাওয়া যায়। এরপর দেখো 5 নম্বর আছে বৃষ্টিপাত এবং তুষারপাত। বলছে উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলীয় বাষ্প ধারণ করে স্থলভাগের উপর প্রবাহিত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আবার শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু অতিরিক্ত শৈত্যের কারণে তুষারপাত ঘটায়। এরপর দেখো মেরু জলবায়ুর সৃষ্টি। বলছে যে শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু অধিক জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে না বলে শুষ্ক প্রকৃতির হয়। তাই ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলির পশ্চিম উপকূল দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় বলে বৃষ্টি তেমন হয় না, ফলে পশ্চিমাংশের মরুভূমির প্রসার কিন্তু ঘটেছে। ঠিক আছে, এরপর দেখা আছে এল নিনো লা নিনোর প্রভাব। তাহলে এল নিনো বলছে সমুদ্র স্রোতের প্রভাবে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়, ফলে এল নিনো বা লা নিনার মতো অবস্থার সৃষ্টি হয়। এল নিনোর প্রভাবে পেরু, চিলি, ইকুয়েডর, মেরু অঞ্চলে প্রবল বর্ষণের ফলে বন্যার প্রকোপ বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে পূর্ব অস্ট্রেলিয়া, নিউ গিনি, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ তাপপ্রবাহের সৃষ্টি হয়। আবার লা নিনোর প্রভাবে 1 নম্বর পেরু, চিলি, ইকুয়েডর, মেরু অঞ্চলে এবং উত্তর মধ্য আমেরিকার পশ্চিম উপকূলে অনাবৃষ্টি, খরা, শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে ব্রাজিলের দক্ষিণাংশে এবং আর্জেন্টিনার শুষ্কতা বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে যে পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে টাইফুন, বাগুই, উইলি নামক প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি পায়। 8 নম্বর হচ্ছে হিমশৈলের অবস্থান। হিমশৈলের অবস্থান হচ্ছে শীতল স্রোতের মাধ্যমে আগত হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে গিয়ে সমুদ্র
সমুদ্রের লবণাক্ত জলকে মিষ্টি করে তোলে এবং তাপমাত্রা হ্রাস করে। তাহলে এই হলো তোমার জলবায়ুর উপর প্রভাব। এরপর দেখো আছে আমাদের জলবায়ুর প্রভাব হলো, এরপর দেখো আছে অর্থনৈতিক পরিবেশের উপরে প্রভাব। তাহলে অর্থনৈতিক পরিবেশের উপর কী প্রভাব ফেলে? 1 নম্বর দেখো মগ্নচড়া সৃষ্টি। বলছে মহিষাপান অঞ্চলে উষ্ণ এবং শীতল শৈলতে মিলিত অংশে উচ্চ অক্ষাংশীয় অঞ্চল থেকে ভেসে আসা হিমশৈলের গলনের ফলে এর মধ্যে থাকা নুড়ি বালি কাঁকড় বালি প্রভৃতি অবক্ষেপ সঞ্চিত হয়ে যে নিমগ্ন ভূমিভাগ গড়ে তোলে তাকে মগ্নচড়া বলে, যেমন তোমার গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক প্রভৃতি। তারপর দেখা যায় মৎস্য ক্ষেত্রের বিকাশ। এটা কি বলছে যে অন্যান্য উষ্ণ এবং শীতল স্রোতের মিলন অঞ্চলে অনুকূল উষ্ণতার কারণে মাছের খাদ্য প্লাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মায়। এর ফলে এই অঞ্চলে পৃথিবী বিখ্যাত বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রের বিকাশ ঘটেছে, যেমন জাপান উপকূল। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে জাহাজ এবং নৌ পরিবহন। বলছে উষ্ণ সমুদ্র স্রোতের অনুকূলে বাণিজ্যিক জাহাজগুলি দ্রুত গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, ফলে সময় এবং জ্বালানির সাশ্রয় ঘটে। তাই সবশেষে আছে দেখো বন্দরের বরফ মুক্ততা। তাহলে বন্দরের বরফ মুক্ত হয়ে শীত প্রধান অঞ্চলের বন্দরগুলিতে শীতকালে সমুদ্রের জল বরফ হয়ে যাওয়ায় বন্দরের সমস্ত কাজ কর্ম বন্ধ হয়ে যায়। ঠিক আছে। কানাডার পূর্ব উপকূলে হ্যালিফ্যাক্স বন্দরে বছরের প্রায় 8 থেকে 9 মাস জাহাজ চলাচল বন্ধ থাকে, কিন্তু যেসব বন্দরের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেগুলিতে বরফ জমতে পারে না, ফলে সারা বছর কাজকর্ম স্বাভাবিক থাকে। এরপর দেখো 5 নম্বর আছে বিদ্যুৎ উৎপাদন। বলছে সমুদ্র স্রোতের উষ্ণতা ও গতিবেগকে কাজে লাগিয়ে পশ্চিমের উন্নত দেশগুলিতে বর্তমানে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। তবে এই বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা অত্যন্ত ব্যয়সাপেক্ষ হওয়ায় উন্নয়নশীল দেশগুলিতে এই বিদ্যুৎ প্রচলন এখনও সেভাবে বিকাশ লাভ করতে পারেনি। তারপর দেখো যে সামুদ্রিক দুর্ঘটনা। বলছে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলি জাহাজ চলাচলে বিপদ সৃষ্টি করে। ঠিক আছে। তাহলে এই গেল তোমার অর্থনৈতিক প্রভাব। এরপরে দেখো সামুদ্রিক জীবের উপরে কি প্রভাব ফেলছে। তাহলে সামুদ্রিক জীবের উপর বলছে প্রথম হচ্ছে একটা হচ্ছে প্লাঙ্কটন বৃদ্ধি। বলছে উষ্ণ এবং শীতল স্রোতের মিলন অঞ্চলে মগ্নচড়ার নিকট পর্যাপ্ত সূর্যালোক প্রবেশ করতে পারে। এর দরুন এই অঞ্চলে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মায়। এই প্লাঙ্কটন সমাবেশের কারণে এই স্থানে মাছের সমাগম ঘটে। তবে এল নিনোর মতো উষ্ণ স্রোতের প্রভাবে পেরু ইকুয়েডর প্লাঙ্কটন মাছের ক্ষতি হয়। 2 নম্বর হচ্ছে পুষ্টিমৌলের ঊর্ধ্বগমন। বলছে সমুদ্র স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহের জন্য সমুদ্রের গভীরে থাকা পুষ্টিমৌলগুলি সমুদ্রপৃষ্ঠে উঠে আসে, যা জলজ বাস্তুতন্ত্রের পক্ষে আদর্শ। তাহলে এই দেখো 3টে জলবায়ুর উপর প্রভাব, অর্থনৈতিক পরিবেশের প্রভাব আর সামুদ্রিক জীবের উপর প্রভাব, এই 3টে প্রভাব আমরা আলোচনা করলাম। তাহলে দেখো মোটামুটি যে প্রশ্নগুলো তোমার হওয়ার কথা বা যে প্রশ্নগুলো আমি তোমাদের করালাম, আশা করছি এগুলো করলেই তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তবে মুখস্থ করতে হবে, এখানে বোঝানোর খুব একটা যে কিছু আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।